অরণ্যের দিনরাত সত্যজিৎ ছাড়া এই জঙ্গল এই বীরভূম এই লাল শহরকে চেনা যায় না। টু গুড সত্যি একেই বলে গ্রাম বাংলা। বর্ষায় শালপিয়ালের জঙ্গলে ঘেরা ঝিলিমিলির যে কাহিনীটা শুরু করেছিলাম সেটাকেই এবার এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। কিন্তু বাঁকুড়ার এই রিমেল রিসর্টে ঢোকার আগে জয়পুর ফরেস্টের রাস্তা হারিয়ে ফেলার রোমহর্ষক অভিজ্ঞতা আগেই শেয়ার করেছি। সঙ্গে ছিল জয়পুরের জঙ্গলে লুকিয়ে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অজানা ইতিহাস, আর কাঁসাই ও কংসাবতীর তীরে মুকুটমণিপুরের সৌন্দর্য। সেই প্লটেই আজকে দেখাবো ঝিলিমিলির জঙ্গলে ময়ূরের চলাফেরা, বলবো তালবেরিয়ার মাঝি ভাইদের কথাও, আর সুতানের গভীর জঙ্গলে যখন গাড়িটা আটকে পড়লো তখন দিশাহারা হয়ে কি করলাম সেটাও দেখাবো। তবে আগেই বলে রাখি, বর্ষার জঙ্গল চোখকে যতটা তৃপ্ত করে ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে আবার রয়েছে বিষ্ণুপুরে মল্লার রাজাদের কাহিনী, তাঁতি ভাইদের ঘরে বালুচরির নকশা। এত কিছুর মধ্যে আমরা পাঁচজন কিন্তু ছিলাম একেবারে রিল্যাক্স মোডে। কিভাবে সম্ভব সেটা বলবো সবই বলবো। তো চলুন বর্ষার জঙ্গলটাকে উপভোগ করা যাক। চারিদিকে শালপিয়ালের জঙ্গলে ঘেরা রিমেল রিসর্টে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি। তখন বেলা গড়িয়েছে, রুমে ঢুকবো পরে, আগে তো পেট পুজো করে নি। সেই খিদে পেটেই সামনে চলে এলো ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত আর মুরগির মাংসর সঙ্গে চাটনি পাঁপড়। বৃষ্টির মধ্যে বাইরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে খাওয়া শুরু করে দিলাম। দারুণ, মোটামুটি ঘরোয়া এখন অবধি, এবং যারা পরিবেশন করছে তারাও খুব ভাতিদারের সঙ্গে পরিবেশন করবে। কিন্তু বাইরে বেটে খাচ্ছি, সব আইটেমগুলো টেস্ট হয়েছে, ঠিক না বাড়ির মতো করে এবার রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তার আগে চোখ ভরে রিসর্ট আর তার চারপাশটা দেখতে থাকলাম। সুইট কটেজ, গাছবাড়ি আর বাচ্চাদের জন্য সুন্দর একটা গার্ডেন। তবে আমরা থাকবো পিছনের দিকটায়, ওখানে রয়েছে কুসুম, মানে আমাদের টেন্ট। 4 বেডের এই এসি টেন্টের ভাড়া 4000 টাকা, যদিও উইকডেজে 20% ডিসকাউন্ট থাকে। সামনে থেকে পিছনের দিকটা আমার বেশি ভালো লেগেছিল, কারণ চারপাশটা অনেকটাই প্রাকৃতিক। পিছনে শালপিয়ালের জঙ্গল, সামনে সোনাঝুরি গাছ, আর একটু এগিয়ে গেলেই একটা পুকুর। প্রাকৃতিক গ্রাম্য জঙ্গল যাকে বলে আর কি। তবে তাক লাগিয়ে দিয়েছিল টেন্টের পাশে পাথরে থাকা একটা বাঘের ছবি। দেখে যেন মনে হচ্ছে আমাদের টেন্টটাকেই পাহারা দিচ্ছেন বাঘ মামা। আচ্ছা, বিকেলে আবার একটু ঘুরু। রিসর্ট থেকে 2 কিলোমিটার দূরে তালবেরিয়া লেক, আর 7 কিলোমিটার দূরে সুতানের জঙ্গল। তাই আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। পরন্ত বিকেলে কখনো পরিষ্কার আকাশ তো কখনো মেঘ আর বৃষ্টি, তার মধ্যে দিয়েই গাড়ি ছুটলো ঝিলিমিলির রাস্তা দিয়ে। গ্রামের মানুষের তখন বেলা শেষে বাড়ি ফেরার পালা। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম তালবেরিয়া লেকে। না, কোনো তাল গাছ নেই, তবে বৃষ্টির জলে সমৃদ্ধ জলাশয়টা তালের আকার ধারণ করেছে, তাই নাম তালবেরিয়া।
এই অঞ্চলের মানুষ এই জলাশয় থেকেই মাছ ধরে বাজারে বিক্রি করে। নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে এই লেকে। মাঝি ভাইদের অনেক জোরাজোরি করলেও এখন জল কম থাকায় নৌকো চড়া হলো না আমাদের। তাল টাইপেরই। হ্যাঁ হ্যাঁ, এটা চলে গেছে এদিকে। কত দূর গেছে? বহু দূর গেছে, সরু সরু হয়ে পার হয়ে বহু দূর চলে গেছে। এটা তো অনেকটাই উঠেছে হিসেব করলে, খারাপ ওঠেনি না। এটা কি বাজারে গিয়ে বিক্রি করবো না নিজেরা খাবো? এটা কি মাছ গো? মোরলা, এটা মোরলা। এই কি লিজ নিয়েছো তুমি? না না, এটা এটা এবার গাড়ি নিয়ে আমরা এগিয়ে গেলাম সুতানের জঙ্গলে। ঝকঝকে পিচের রাস্তার উপরই 7 কিলোমিটারের পথ। তবে ওই যে অ্যাডভেঞ্চার দরকার আমাদের। গাড়ি ঢুকলো জঙ্গলের সরু কাঁচা রাস্তায়। বেশ কিছুটা জঙ্গল পার করে তবেই সুতান গ্রাম। হঠাৎ গাড়িতে একটা বীভৎস আওয়াজ। মাটির রাস্তার কাদায় লোকানো পাথরে ঘষা খেলো গাড়ি। আর সামনে এগোনো সম্ভব না। এবার কি করব? হাঁটা লাগালাম গভীর জঙ্গলের ভিতরে। জানতে পারলাম এই জঙ্গলেই নাকি দেখা পাওয়া যায় ময়ূরের। সে জঙ্গলে প্রকৃতি যেভাবে দাঁড়িয়ে আছে, সত্যি দেখে বারবার শুধু অবাক হতে থাকলাম আমরা। ঝিলিমিলিতে এসছি, এসে বিকেল বেলায় বেরিয়েছি একটু চারপাশটা ঘুরে দেখতে। চারপাশটা এক্সপ্লোর করছি, চারিদিকে জঙ্গল। আর এই মুহূর্তে আমি রয়েছি সুদানের জঙ্গলে। একেবারে গ্রাম্য পরিবেশ, লাল মাটি, সেখানটায় সুদানের জঙ্গল। আর সেই জঙ্গলের এক একটা বাঁকে বাঁকে কিন্তু নতুন নতুন কিছু আবিষ্কার করছি। কোথাও দেখছি নদী, কোথাও দেখছি জলাশয়, আবার কোথাও দেখছি ঘন জঙ্গল। আর সেই জঙ্গলে কিন্তু একটা রোম্যান্স রয়েছে, এবং সেই রোম্যান্স এবং বিকেলবেলা গ্রামের দৃশ্য সত্যি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। আর করতে করতে এগিয়ে যাচ্ছি। দারুণ লাগছে। এই যে জঙ্গলে এসছি এবং গ্রামের পাশেই জঙ্গলটায় নানান জায়গা দেখছি, সত্যি তাজ্জব বনে যাচ্ছি। যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যেন বসেই থাকি এখানে, হারিয়ে যাই না। সত্যি হারিয়ে যেতে ইচ্ছা করছে। হারিয়ে যেতে ইচ্ছা করছে না, হারিয়ে গেছি এরকম সমস্ত দৃশ্য দেখে। রাস্তাগুলো একবার দেখুন, কোন সব রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াচ্ছি। জানি না কোনো পশু আছে কিনা বা জঙ্গলি কোনো জানোয়ার আছে কিনা। জঙ্গল তালবেরিয়ার, তো সেখানকার বিভিন্ন জায়গায় এরকমভাবেই পায়ে হেঁটে এগিয়ে চলেছি। কার্যত এক্সপ্লোর করছি পুরো এই তালবেরিয়ার অঞ্চলটা। এই জঙ্গল, ফরেস্ট সত্যি দুর্দান্ত লাগছে। হ্যাঁ, সুতানের জঙ্গল থেকে রিমিল রিসর্টে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। রাতের রিমিল আরো প্রাণবন্ত। যেভাবে রিসর্টটাকে আলো দিয়ে সাজানো হয়েছে সেটা দেখে সময় যে কখন পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। রাত পেরিয়ে ভোর। বৃষ্টি ভেজা সকালে এরকম একটা জঙ্গলের মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কি আর ইচ্ছে করে? কিন্তু হঠাৎই যে ময়ূরের ডাক কানে এলো। একবার না, বহুবার। ব্যাস বাইরে বেরিয়ে খোঁজ শুরু করলাম ময়ূরের। না, এবারও দেখা পেলাম না তার।
জানতে পারলাম ময়ূর এখন জঙ্গলে ঢুকেছে খাবার সংগ্রহ করতে। বুঝতে পারলাম না, আর হলো না। সকালের চায়ে চুমুক দিতে দিতে ভাবছি ঝিলিমিলিতে এসে ময়ূর দেখতে না পাওয়া কম সংখ্যক দুর্ভাগাদের দলে আমরা নাম লিখিয়েছি। তাই নিজেদের মধ্যেই একে অন্যকে কুরুম ভাবতে ভাবতে ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে নিলাম বেরিয়ে যাওয়ার জন্য। গাড়ি সবেমাত্র রিমিলের গেটের বাইরে বেরিয়েছে, সজোরে ব্রেক কষল বুবাই। সামনে দেখি সানবাত নিচ্ছে একটা ময়ূর। যাক, ফাইনালি দেখা পেলাম তাহলে। রিমেলে সকালে রিমেল লজ থেকে যে ময়ূরের ডাকে ঘুম ভেঙেছিল সেই ময়ূর এখানটায় রয়েছে। এই সেই ময়ূর, একেবারে লজের বাইরেই কিন্তু এই ময়ূরকে দেখা যাচ্ছে। একদম সকাল থেকে দেখো ঘোরাফেরা করছিল, এখন গাড়ির আওয়াজে একটুখানি অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছে সে। মনে একরাশ তৃপ্তি নিয়ে আমরা ঝিলিমিলিকে বিদায় জানালাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণুপুর, প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা। চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে এগিয়ে চললাম সামনের দিকে। আগেই বলে রাখি, বিষ্ণুপুর হচ্ছে প্রকৃত ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর তাই হাজারো এক বাধ্যবাধকতা। যা করবেন তার জন্যই টাকা দিতে হবে। কোনো মন্দিরে ঢুকতে টাকা, ভিডিও তোলার জন্যও টাকা দাও। আবার প্যাকেজ সিস্টেমও আছে। 25 টাকা ঢোকার জন্য এন্ট্রি ফ্রি, আর 3টে মন্দিরের ভিডিও তোলার জন্য 75 টাকা। একজন গাইড নিলে একটু সুবিধা হয় আর কি। তাই প্রথমেই রাসমঞ্চে গিয়ে 350 টাকা দিয়ে একজন গাইড বুক করলাম। তার থেকেই জানলাম মল্লার রাজাদের ইতিহাস। এখানকার 10টা জায়গা ঘুরে দেখব আমরা, যার প্রথমটাই রাসমঞ্চ। মল্লার রাজারা তাদের আরাধ্য দেবতাদের বিগ্রহ এখানেই সুরক্ষিত করে রাখতেন। এছাড়াও একটা সময় রাস পালন করা হতো এখানে। ঠিক আছে, রাস মঞ্চ, এটা মন্দির নয়। মঞ্চ কেন? এখানে এই যে সব যে জায়গাগুলো দেখছি সেই সব 108টা দরজা আছে। সেই প্রত্যেকটা দরজায় 108 জায়গা থেকে মূর্তি আসতো, এসে এখানে পুজো হতো, মানে রাস উৎসব হতো, যা রাস বলে, মানে ঝুলন রাস হতো। এবং এটা নানা বীরভূম, মালভূম, যে ভূমগুলো আছে সেখান থেকে আসতো, মানে রাজ্যের সমস্ত জায়গা থেকে। এবার এই রাত্রিবেলা গঙ্গার ইপার থেকে শুরু করে কিন্তু হলদিয়া পর্যন্ত একমাত্র ওটাই দরজা আছে। রাত্রিবেলা মূর্তিগুলো ভিতরে রেখে দিত, বা কোনো সময় রাজা ওখানে যদি আত্মগোপন করে থাকার প্রয়োজন হতো ওই জন্য ব্যবহার করতো। আর মূর্তি রাখা, পুজোর উপকরণ রাখার জন্য সময় মূর্তি। বুঝতে পেরেছি। আর এখানে 1931 সাল অব্দি, লাস্ট 32 সাল অব্দি লাস্ট কি হয়েছে, রাস হয়েছে। তারপরে বাজ পড়েছিল কোনো কারণে, তারপর থেকে আর হয় না। বিষ্ণুপুরে এখন আছি, আর বিষ্ণুপুরে মল্ল রাজারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির স্থাপন করেছিলেন, আর সেই সমস্ত মন্দির ঘুরে বেড়াচ্ছি আমরা। যেটা কথিত আছে, মল্ল রাজারা তাদের যে রাজত্বকাল, সেই রাজত্বকালে মোট 42টা মন্দির স্থাপন করবেন ভেবেছিলেন। সেখানটায় দাঁড়িয়ে বিষ্ণুপুরেও বেশ কিছু মন্দির স্থাপন করেছেন, আর তার মধ্যেই একটার পর একটা মন্দিরে আসছি, ঘুরছি, দেখছি। সেই সময়কার স্থাপত্য শিল্প দেখে জাস্ট স্তম্ভিত হয়ে যাচ্ছি এক একটা। তারপর গেলাম পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরে। সেখানকার পরিবেশ আর মন্দিরে খোদাই করা নকশা সত্যি আকর্ষক। সেটা হচ্ছে ওল্ড বেঙ্গলি ভাষা। আচ্ছা, এই যে দেখ ওখানে লেখা আছে, এটাকে তো বাংলায় লেখা, কিন্তু ওল্ড বেঙ্গলি। তখন হয়তো সহজ পাঠ এর মানে তৈরি হয়নি, তার আগে বাংলায় লেখা। তারপর দর্শন করলাম জয় বাংলা মন্দির।
আমাদের গাইড সবটাই পুরো বিবরণ করে দিচ্ছিলেন। এদিকে মন্দিরের বাইরে পোড়ামাটির বিভিন্ন জিনিস আমাদেরকে আকৃষ্ট করেছিল। পোড়ামাটির অনেক কিছু কিনলামও আমরা। রাধেশ্যাম মন্দিরে গিয়ে তার চারপাশের বিভিন্ন কক্ষ আর তার বিশ্লেষণ বেশ ভালোই লাগছিল আমাদের। এরপর মদন গোপাল মন্দির, রাধা মাধব মন্দির দেখে চলে গেলাম দলমাদান কামান দেখতে। তারও ইতিহাস বেশ সমৃদ্ধ। এত সুদৃশ্য মন্দির ও তার খোদাই করা নকশা দেখেও বিষ্ণুপুরের রাজবাড়ির দৈন্যদশা দেখে খারাপই লাগলো। সংরক্ষণের অভাবে একসময়ের ঝাঁ চকচকে প্রাসাদ এখন জীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে।